সুন্দরবন হল প্রকৃতির রহস্যময় সাম্রাজ্য। সুন্দরবন শব্দটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল সবুজের সমুদ্র, যেখানে নদী, খাল আর বন্যজীবনের এক অনন্য মিশ্রণ সৃষ্টি করেছে এক রহস্যময় সাম্রাজ্য। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেখানে প্রকৃতির প্রতিটি স্তরে লুকিয়ে আছে ভয়, বিস্ময় আর অজানা গল্প। শুধু ঘন জঙ্গল নয়, সুন্দরবন হলো বেঁচে থাকার এক অবিশ্বাস্য যুদ্ধের মঞ্চ। এখানকার মানুষ প্রতিদিন প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে। মধু সংগ্রহকারীরা বাঘের চোখে ফাঁকি দিয়ে বনের গভীরে ঢোকে। মৎস্যজীবীরা কুমির আর জলদস্যুর ভয় উপেক্ষা করে নদীতে জাল ফেলে। আর এই সমস্ত কিছু মিলিয়েই সুন্দরবন হয়ে ওঠে এক মহাকাব্যিক রোমাঞ্চ। বিশাল বঙ্গোপসাগরের কোলে গড়ে ওঠা এই জঙ্গল প্রকৃতি তার নিজস্ব নিয়মের রাজত্ব করে। শ্বাসমূলের বন, গর্জনরত রয়্যাল বেঙ্গল টাইগার আর ভুতুড়ে নীরবতা। এখানে প্রতিটি মুহূর্তে যেন এক অভিযানের আহ্বান। নদী স্রোত বয়ে যায় নিঃশব্দে, আর তার মাঝে জেগে ওঠে কাদামাটির চর, যেখানে কখনো হঠাৎ দেখা মেলে হরিণের, কখনো বা গভীর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে বাঘের গর্জন। এই অরণ্যের প্রকৃত রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গলের মধ্যে নিঃশব্দে হেঁটে বেড়ানো এই শিকারীর একমাত্র গর্জনই পর্যাপ্ত, যা নিস্তব্ধতাকে মুহূর্তে চুরমার করে দেয়। স্থানীয়দের কাছে এটি শুধু একটি বাঘ নয়, এটি এক রহস্য, এক ভীতি। এটি শুধু একটা বাঘ নয়, এটি একটা জীবন, একটা ইতিহাস, এক মহাকাব্য। ভয়, সৌন্দর্য, রোমাঞ্চ আর প্রকৃতির সঙ্গে সহবাসস্থানের এক চিরন্তন গল্প। বাঘ, কুমির, হরিণ, সাপ আর হাজারো প্রাণী নিয়ে সুন্দরবন যেন এক জীবন্ত দুঃসাহসিক কাহিনী। এর মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনে প্রায় 260 প্রজাতির পাখি, 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 120 প্রজাতির মাছ, 8 প্রজাতির উভয়চর ও 50 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। এটি শুধু একটি বন নয়, এটি বেঁচে থাকার একটি লড়াই, প্রকৃতির সাথে মানুষের সহবাসস্থানের এক মহাকাব্যিক গল্প। ভয়, রোমাঞ্চ আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। এটাই সুন্দরবন। আমি দীপ, আর আমি একজন পশুপ্রেমী হওয়ার সঙ্গে সঙ্গে একজন অ্যাডভেঞ্চার প্রেমীও। আর এবার আমি যাচ্ছি 2 দিনের জন্য বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্যে ম্যান ইটার টাইগারদের দেশে, যেখানে আমি বোঝার চেষ্টা করব কেন সুন্দরবনের টাইগাররা বাকি বিশ্বের সমস্ত টাইগারের থেকে এতটা ডিফারেন্ট। সঙ্গে লোকাল মানুষদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব যে কীভাবে ট্রিপ প্ল্যান করলে বাঘ দেখার সবথেকে বেশি চান্স থাকবে। কিন্তু তার আগে আমি তোমাদের হোস্ট দীপ তোমাদের জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়। আমার সুন্দরবন অভিযানের সূচনা হয় ক্যানিং লোকাল ধরা থেকে। এটাই সেই ট্রেন, ক্যানিং লোকাল। সুন্দরবনের পথে আমার প্রথম ধাপ। জানি না কি অপেক্ষা করছে সামনে। হয়তো শুধুই একটা দ্বীপ, হয়তো বা একটা অ্যাডভেঞ্চার, অথবা আমার জীবনের সবথেকে বড় ভুল। 40 কিলোমিটারের পথ, আর আমার ক্যানিং পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টার মতন। ট্রেন চলছে। জীবন তো এক ট্রেনের মতনই, তাই না? এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাত্রা। মাঝের সময়টা কেউ কারোর সঙ্গে, আবার কেউ বা একা। কিন্তু শেষ গন্তব্য কোথায় কে জানে। এই লোকটা বারবার করে আমার দিকে তাকাচ্ছে। কিসের জন্য কে জানে। আমি কি কোনো ভুল ট্রেনে উঠে পড়েছি, নাকি এটি একটা সিনেমার মতন কোনো গোপন মিশন, যেখানে আমি কিছুই না জানলেও আমার পিছনে গোটা একটা চক্র লেগে আছে? না না, বেশি সিনেমা দেখছি হয়তো। ভীষণ খিদে লেগেছে আমার, কিন্তু লোকাল ট্রেনের খাওয়ার? না না, পেটের উপর এত বড় একটা পরীক্ষা আমি চালাতে পারবো না। ক্যানিং পৌঁছে গেলাম, কিন্তু এটাই তো আসল শুরুর আগে একটা ট্রেলার। এখনও সুন্দরবন যেতে হবে আমাকে। নদী পার হতে হবে, বাঘের রাজ্যে পা রাখতে হবে। আমি কি তৈরি? এখান থেকে আমাকে একটা অটো করে পৌঁছাতে হবে নদীর ঘাটে, যা অতিক্রম করতে আমার সময় লাগবে 30 মিনিটের মতন। এই হলো মাতলা নদী, আর আমি মাতলা নদীকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেলাম নদীঘাটে। এখান থেকে একটা নৌকো করে আমাকে ওপারে যেতে হবে। উফ, কি
কি ভয়ঙ্কর ভিড় আজ! সবাই কি আজই সুন্দরবন যাচ্ছে নাকি? আমাকে জানতে হবে লোকালসের থেকে যে বাঘ দেখার জন্য কোন ট্যুরটা সুন্দরবনে করা উচিত। যাই হোক, 8 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম নদীঘাটের ওপারে। আমাকে তাড়াতাড়ি করে একটা টোটো ভাড়া করে নিতে হবে এখান থেকে। ফাইনালি পেয়ে গেছি টোটো। আর 20 মিনিট পর আমি পৌঁছে গেছি আমার বোটের কাছে, যেখানে আমি আজ আর কাল থাকব। এতটা নীরব কেন চারপাশ? নদীর মাঝে এত নিস্তব্ধতা তো থাকা উচিত নয়। না না, এসব ভাবলে চলবে না। মন শান্ত করলাম। সুন্দরবন দেখতে এসেছি, ভূতের গল্প শুনতে না। নৌকো ধীরে ধীরে নদীর বুকে ভাসছে। চারপাশে শুধুই সবুজ, গাছপালা জলের উপর মাথা নামিয়ে রেখেছে। একটা অন্যরকম গন্ধ, কাঁচা মাটির গন্ধ। এই তো সেই সুন্দরবন। নদীটা কেমন শান্ত, অথচ এর নিচে কত রহস্য লুকিয়ে আছে। বাঘ, কুমির, না জানে কত কি আছে এই জঙ্গলের গভীরে। এই যে এরা কারা? এরা তো পুরো পরিবার নিয়ে এসেছে নাকি? সুন্দরবনের শুরুতেই আমি কিন্তু প্রচুর বানর দেখতে পাচ্ছি এখানে। তো বোটে আসার পরেই কিন্তু আমার কাছে গরম গরম কচুরি, আর তার সাথে এখানে আছে হচ্ছে চানা মশালা। তো চলে এসেছে আমার কাছে এটা। আর তোমরা জানো যে সুন্দরবনে আসলে কিন্তু যেটা মেন সব থেকে বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে বাঘ, বাট তার থেকেও বেশি যেটা প্রায়োরিটি পায় সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর আমরা তো বাঙালি, খেতে প্রচণ্ড ভালোবাসি। তো আমার ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট, আর এখন বোটটা ধীরে ধীরে করে জঙ্গলের দিকে এগোচ্ছে। ম্যানগ্রোভ যে ফরেস্টটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমার বেশ এখনও পর্যন্ত ভালো লাগছে। কিছু বাঁদরও চোখে পড়েছে আমার এখনও পর্যন্ত। আমি এখন সুন্দরবনের মাঝখানে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারদের রাজত্ব। এই বাঘেরা অন্য যে কোনো বাঘের থেকে আলাদা। এরা মানুষ শিকার করে, কিন্তু কেন? প্রথম কারণ, শিকার কম। সুন্দরবন কঠিন একটি বন, যেখানে হরিণ, শুয়োর থাকলেও সবসময় ধরা পড়ে না। ক্ষুধার্ত বাঘ সহজ শিকার খোঁজে, আর তখনই জেলে কাঠুরে মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয় কারণ, লবণাক্ত জল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এই বাঘেরা মিষ্টি জলের বদলে লবণাক্ত জল খায়। এতে ওদের দাঁত নষ্ট হয়, ব্যথা করে। শক্তিশালী শিকার ধরতে পারে না, তাই বেছে নেয় ধীর গতির শিকার, মানে মানুষ। আর একটা ব্যাপার আছে, শিক্ষা। যদি একটি বাঘ একবার মানুষ শিকার করে ফেলে, তাহলে সেটা তার স্বভাব হয়ে যায়। এমনকি শাবকরাও মায়ের থেকে শিখে ফেলে কিভাবে মানুষ শিকার করতে হয়। ভয়ঙ্কর, তাই না? সব থেকে বড় কারণ, আমরা বন কেটে ওদের জায়গা দখল করেছি। খাবার কমেছে, আশ্রয় কমেছে, আর বাঘেরা বাধ্য হয়ে গ্রামে ঢুকে পড়েছে। ওরা কি দোষী, নাকি আমরা? আমরা যে ক্যাম্পটা আছি, এই ক্যাম্পটার নাম হচ্ছে সুদর্ণখালী। আর এই যে গাছটা দেখছেন, এটা খলসে গাছ। ওই গাছের মধু এখানে সুন্দরবনে বিখ্যাত। এই মধুটা খুব টেস্টফুল হয়, খেতেও সুন্দর হয়। এই জলাশয়টাতেই কিন্তু বিভিন্ন পশু পাখিরা জল খেতে আসে। তো আমি এতক্ষণ সুদর্ণখালীতে ছিলাম, আর এখন সুদর্ণখালী থেকে বেরোচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে খুব সুন্দর অনেক দূর অবধি একটা ভিউ দেখা যায়। এবং এখানে কিছু কিছু জলাশয় আছে, যেখানে কিনা বন্য প্রাণীরা এসে জল যদি তারা খেতে চায়, তাহলে তারা এখানে এসে জল কিন্তু খেতে পারবে। ওটা কি? হ্যাঁ, ঠিক ধরেছি, হরিণ। সোনালি রঙের শরীর, কানের পাশ দিয়ে হালকা সাদা দাগ, জঙ্গলের মধ্যে যেন এক টুকরো আলো। আমি নিঃশব্দে উঠে বসলাম, দম আটকে এদিক থেকে ওদিকে তাকালাম, যেন শব্দ করলেই ওরা পালিয়ে যাবে। কি মায়াবী চোখ,
যেন হাজার গল্প লুকিয়ে রেখেছে ওদের ভেতরে। এগুলো স্পটেড ডিয়ার, কিন্তু এরা এত রিল্যাক্স করে খাবার খাচ্ছে দেখে আমি বুঝলাম যে এখানে বাঘ নেই, কারণ বাঘ থাকলে বানর অথবা ডিয়াররা একে অপরকে কল দেয়, যেন একে অপরকে সতর্ক করে দেয়, কিন্তু এখানে সেরকম কিছুই নেই। ম্যানগ্রোভ বন এমন এক বিষয় যেখানে জল আর জমি মিলেমিশে এক হয়ে গেছে। গাছের শিকড় জলের উপর উঠে আসে, যেন জলের গভীর থেকে শ্বাস নিচ্ছে। পৃথিবীর খুব কম গাছই আছে যারা লবণাক্ত জলে বাঁচতে পারে, আর ম্যানগ্রোভ তাদের মধ্যে অন্যতম যোদ্ধা। সুন্দরবনের প্রাণ এই ম্যানগ্রোভ। বাঘ থেকে শুরু করে হরিণ, কুমির আর মাছ সবাই এদের ছায়াতলে আশ্রয় পায়। নদীর ঢেউ এসে আঘাত করলেও এই গাছেরা দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। ঝড় আর জলোচ্ছ্বাস আটকায়, যেন প্রকৃতির নিজস্ব ঢাল। আর ভাবতো, যেখানে সাধারণ গাছ মরতে বসে সেখানে ম্যানগ্রোভ টিকে থাকে, লড়াই করে, বেঁচে থাকে। এই অদম্য প্রাণশক্তির জন্যই সুন্দরবন আজও টিকে আছে, আর টিকে আছে তার রানী রয়্যাল বেঙ্গল টাইগার। এই নদীর জলে এক ভয়ঙ্কর শিকারী ঘাপটি মেরে বসে আছে। এরা কোনো শব্দ করে না, কোনো ছন্দ নেই ওদের চলাফেরায়, শুধু সুযোগের অপেক্ষায়। জলের নিচে নীরবে লুকিয়ে থাকে। শিকার একবার কাছে এলে 1 সেকেন্ডও দেরি নয়। সুন্দরবনের নদী, খাড়ি আর কাদামাটির কিনারা এদের রাজত্ব। 20 ফিট লম্বা, টন খানেক ওজন। দাঁতের শক্তি এতটাই যে এক কামড়ে হাড় গুঁড়িয়ে ফেলতে পারে। চোখের সামনে নোনা জলের কুমির দেখে আমার বেশ ভালো লাগছে। ঘড়িতে বেলা 1:15, আর আমার সময় কিন্তু বেশ ভালোই কাটছে এখানে। বাঘ তো এখনও পর্যন্ত দেখে উঠতে পারলাম না, কিন্তু সেটা ছাড়া একটা বুনো শূকর, অনেক কটা বাঁদর আর অনেক কটা পাখি এখনও পর্যন্ত কিন্তু চোখে পড়েছে আমার। বাকি জঙ্গলটাকে বেশ ভালোই লাগছে। একটা থমথমে ব্যাপারও এখানে আছে। বাঘ আছে আমি জানি এখানে, কিন্তু বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম আমার সেকেন্ড ডেস্টিনেশন, দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যানোপি ওয়াক সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা, যা দোবাকি ক্যাম্পে অবস্থিত। এটি সুন্দরবনের প্রথম এবং একমাত্র ক্যানোপি ওয়াক, যেখানে পর্যটকরা উঁচু সেতুর উপর দিয়ে হেঁটে বনের সৌন্দর্য এবং বন্যপ্রাণী দেখতে পারে। সুন্দরবনে বাঘ দেখার জন্য যে নর্মাল 3 দিনের ট্রিপটা হয়, সেটাতে কিন্তু বাঘ দেখা প্রায় অসম্ভব, কারণ চারদিকেই কিন্তু ফেন্সিং করা থাকে। এই ট্রিপগুলো ভালো খাওয়ার দাওয়ারের জন্য খুব ভালো হলেও বাঘের সাইট পাওয়ার জন্য কিন্তু এই ট্রিপগুলো উপযুক্ত নয়। বাঘ দেখার জন্য কিছু স্পেশাল ট্যুর কিন্তু অ্যারেঞ্জ করা হয়, যাতে সময় এবং অর্থ দুইই বেশি লাগে। এনিওয়েজ, এই স্পেশাল ট্রিপের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি হেল্প করে দেব। তো জাস্ট এখন দোবাকি ক্যাম্প আমি ভিজিট করছি। এখানে বাঘের তো কোনো চিহ্ন দেখতে পাইনি, কিন্তু একটা হরিণ, যেটা কিনা তোমাদেরকে এক্ষুনি দেখালাম, সেটা দেখতে পেয়েছি। হরিণের পায়ের ছাপও এখানে প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি। জায়গাটা এমনি ভালো, বাট বাঘ আছে কি নেই সেটা আই এম নট শিওর। বাট এনিওয়েজ, তোমরা আসলে ডেফিনেটলি এই জায়গাটা চেক করতে ভুলো না, ভালো লাগবে। অ্যান্ড চলো এবার আমি বোটের দিকে এগিয়ে যাচ্ছি, আর বোটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দুপুরের লাঞ্চ কিন্তু আমাকে সার্ভ করা হয়েছে অলরেডি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে লাঞ্চে আজকে কী আছে।
তো একবার আমার এখানে আসো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে লাঞ্চে যেটা পরিবেশন করা হচ্ছে সেটা হচ্ছে ভাত, গরম গরম ভাত, তার সাথে ডাল, তার সাথে একটা তরকারি এরা পরিবেশন করেছেন, আর তার সাথে এখনও পর্যন্ত একটা রুই মাছ দিয়েছেন। এরপরে কিন্তু আবার আজকে ওইটা কী বলে প্রন আছে আমাদের, তো প্রনও থাকছে এরপরে। আর কী কী থাকছে সেটা আমি তো পরে বলছি, তার আগে একবার খাওয়ার টেস্ট আমি তোমাদেরকে একবার খেয়ে একটুখানি বলে দিই যে কেমন। তো মোটামুটি আগে ডালটা ট্রাই করছি, যেরকম হয় ভালো ভালো খাবার। সবজিটা একটু ট্রাই করে দেখি। সবজিটা বেশ ভালো। আমি একটু মাছটাও ট্রাই করে দেখিনি। এটা একটা দই রুই টাইপের কিছু বানিয়েছেন এনারা, তো এটা একবার ট্রাই করে দেখি এটা কেমন। মাছটা একদম ঘরোয়া রান্নার মতো, আর ভীষণ ফ্রেশ। সবথেকে বড় কথা, ভীষণ ফ্রেশ মাছটা। আর খাবারের টেস্ট কিন্তু এখনও পর্যন্ত যে কটা আমি ট্রাই করলাম বেশ ভালো। প্রনটা দিক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর তো এই সাইজের একটা কিন্তু বড় গলদা চিংড়ি আমাকে এখানে দিয়ে যাওয়া হলো। আর টেস্টের ব্যাপারে কথা বলি, মালাই কারি এটা তো অসাধারণ। প্রবাবলি আজকের হিরো আইটেম এটা, দারুণ খেতে। আর চলো এবার আমি পুরো খাবারগুলোকে শেষ করি। এতগুলো খাবার, আর এর সাথে চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, আমি সেগুলো আর এখন দেখাচ্ছি না। এগুলো আগে শেষ করি, দেন তোমাদের সাথে আবার এসে কথা বলছি। চলো। আজকে সমস্ত অ্যাক্টিভিটি করতে করতে কখন যে সময় কেটে গেল আমি বুঝতেই পারলাম না। ঘড়িতে প্রায় বিকেল 4:30, আর সূর্য এখন অস্ত যাওয়ার পথে। আর বিকেল 5টা নাগাদ আমার বোট কিন্তু আমাকে হোটেলের সামনে ছেড়ে দিয়ে গেল। এই হচ্ছে আমার হোটেল, যেখানে আমি আজ রাতটা কাটাবো। এই রুমগুলো বড্ড বেসিক, কিন্তু যেখানে বাঘ দেখতে আমরা এসেছি সেখানে খুব বেশি রুম নিয়ে কমপ্লেন করার আমার কোনো জায়গা নেই। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যায় আমার কাছে চলে আসলো স্ন্যাক্স আর গরম গরম চা, এবং আমি এখানকার লোকাল সংস্কৃতির মজা নিচ্ছি এখন। সারাদিন আজ ভীষণ টায়ার্ড, তাই রাতের খাবারটা কোনোভাবে কমপ্লিট করতে পারলেই বাঁচি। আর কিছুক্ষণের মধ্যেই রাতের খাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম ঘুমের মাঝ সমুদ্রে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আর আজকে আমার সেকেন্ড ডে, আর আজকেই শেষ দিনও। তো এখন সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে এই আমার যে হোমস্টে, মানে হোমস্টে তো নয়, এটা হোটেল একটা, সেই হোটেলে আছি। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব আমরা। আর আজকে দুটো স্পট আমরা ভিজিট করব। তো মোটামুটি এখানকার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা কিন্তু ঠিকঠাক ছিল একদম। কালকে রাতে এমনি কোনো প্রবলেম হয়নি, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ঘুমানো থেকে আরম্ভ করে সব কিছুই একদম পারফেক্ট ছিল। আর বলতে পারি যে এই ট্যুরটা কিন্তু এক কথায় একটা ঠিকঠাক ট্যুর। আর যে প্রাইস পয়েন্টে আমি এখানে এসেছি 2700 টাকা পার হেড, সেই প্রাইস পয়েন্টেও কিন্তু আমি বলবো যে একটা ওয়ার্দি ট্যুর। বিশেষ করে বাগনা দেখতে পারলেও যে খাওয়া দাওয়াটা এরা মানে দেন এরা এখানে, তাছাড়া যেভাবে ঘোরান, সেগুলো আমার মনে হয় ওয়ার্দি। দ্বিতীয় দিন শুরুতেই আমার প্রথম গন্তব্য আজকে সজনেখালি, আর আমার বোট এখন সেদিকেই এগিয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো, একদম ক্লিয়ার আকাশ, আর এখানে জলের কালারটাও দেখো কত সুন্দর লাগছে। আর ফাইনালি কিছুক্ষণ পরেই কিন্তু আমি পৌঁছে গেলাম সজনেখালি।
সজনেখালিতে এলে তোমরা এখানে এসে কিছু কুমির দেখতে পাবে, কিন্তু যাই বলো না কেন প্রকৃতির মাঝে কুমির দেখা আর খাঁচার মধ্যে কুমির দেখার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু বহু দূরের ভিউ তোমরা এখান থেকে দেখতে পারবে। যদি কপাল একটুও ভালো হয় তাহলে হয়তো বাঘও তোমরা ওখান থেকে দেখতে পেতে পারো। আর এখানেও কিন্তু প্রচুর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু কোনো বাঁদরকে কোনো খাবার দেওয়া একদম বারণ। সজনেখালিতে পৌঁছে গেছি। এখানে কিন্তু কুমির থেকে আরম্ভ করে কচ্ছপ, কিছু ক্র্যাবস, এরকম টাইপের কিছু জিনিসকে কিন্তু এখানে রাখা আছে। তো জায়গাটা কিন্তু বেশ ভালো, তোমরা কিন্তু ডেফিনেটলি চেক করতে পারো এই জায়গাটাও। এই হলো এখানকার যে নিচের পোর্শনটা। আর তোমরা দেখো এখানে কিন্তু এই বিছানাগুলো আছে। তো এখানে তোমরা এসে কিন্তু রেস্ট নিতে পারো, যারা উপরে ডেকে থাকতে চাচ্ছ না বা কিছুক্ষণ রেস্ট নিতে চাইছো তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেটার হতে পারে। এখানে যদি বা নয়েজ অনেকটাই বেশি, সুতরাং যদি তোমাদের নয়েজে কোনো প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি এই জায়গাটাকে প্রেফার করো, নাহলে আমি পার্সোনালি আপার ডেকটাকেই বেশি প্রেফার করব। আমি কিন্তু এখানে এসে পেয়ে গেছি একজন দাদাকে, যিনি কালকে থেকে আমার সঙ্গেই আছেন এবং ইনি কিন্তু এনার পুরো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছেন। তো দাদার কাছ থেকে জেনে নেওয়া যাক যে দাদা কেমন লাগছে। তো দাদা, আপনার নাম কি প্রথমে বলুন? আমার নাম শম্ভুনাথ দে। আচ্ছা, আমরা বেহালা থেকে এসেছি। বেহালা বাটানগর থেকে আমরা সব রিলেটিভরা ঘুরতে এসেছি। আজকে নিয়ে 3 দিন হলো, সুন্দরই লাগছে। আচ্ছা আচ্ছা, আর কেমন লাগছে সুন্দরবন আপনাদের? সুন্দরবন খুব সুন্দর লাগছে, গভীর জঙ্গল দেখছি, নীরবতাটা খুব ভালো লাগছে, চুপচাপ। এই যে আমরা শহরের মধ্যে থাকি এত ব্যস্তর মধ্যে, সেখান থেকে এসে 2-3 দিন ছুটি কাটাবার জন্য আইডিয়াল জায়গা। তো আমি চলে এসেছি এখন কিন্তু বোট চালানোর জন্য। দাদাকে বললাম যে আমাকে বোট চালানোটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, আর দাদা কিন্তু আমাকে গাইড করে দিচ্ছে। আর এই দাদাকে একটা বড় থামস আপ তার জন্য। তো আমি এখন বোট চালানোর যে মজাটা, সেই মজাটাই কিন্তু এখান থেকে নিচ্ছি। তোমরা আসলেও কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো, এটাও কিন্তু একটা মজার জিনিস। ডেফিনেটলি ট্রাই করো, আমার বিশ্বাস তোমাদের দারুণ লাগবে। আমরা সবাই সুন্দরবনের মানুষ, এইখানে আমাদের বসবাস। সুন্দরবনের উপরে আপনারা যে সুন্দরবন ঘুরতে এসছেন, আমরা এখানকার লোকাল মানুষ। আমাদের নদী পাড় আপনারা দেখেছেন, একপারে জঙ্গল, একপারে জনবসতি। এই জঙ্গল থেকে বাঘ পার হয়ে আমাদের গ্রামের ভিতরে ঢুকে যায়। আমাদের বাড়ির উপর দিয়েও বাঘ অনেকবারে গিয়েছে। বাঘের সাথে যুদ্ধ করে এখান থেকে অনেক লোক ফিরে এসেছে, আবার ফিরে যেতে পারেনি। সুন্দরবন এতটাই বড় এরিয়া। সুন্দরবন আমরা যে বাঘ দেখতে চাই, বাঘ দেখব, আমরা সবাই আশা করে আসি, কিন্তু এটা সম্পূর্ণ কপালের উপর। অর্থাৎ নিজের যদি ভাগ্যে থাকে আপনারা দেখতে পাবেন। তো অনেক কটা জায়গায় কিন্তু ঘুরে দেখলাম, আজকে লাস্ট দিন। সকাল থেকেই ঘুরছি আমি, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, একটা লোকেশন সেখানেও গেলাম, আর একটা লোকেশনের দিকে এখন যাচ্ছি এবং এটাই কিন্তু এখনকার লাস্ট লোকেশন হবে। তারপরে লাঞ্চ করে বাড়ির পথে রওনা হব আমরা। তো এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো। এখনও পর্যন্ত বাঘের দেখা নাই, বাট আমরা এখনও পর্যন্ত ফিঙ্গার ক্রস রাখছি আমাদের, কারণ আমরা আশাবাদী যে হয়তো বাঘ দেখলেও দেখা যেতে পারে।
তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর কিছুক্ষণের মধ্যেই দুপুরের খাবারের জন্য ডাক পড়লো। আজকে খাওয়ার মেনুতে আছে ভাত, ডাল, একটা তরকারি আর চিকেন। আমার আজকের ট্রিপের লাস্ট অ্যাক্টিভিটি হলো ঝোরখালিতে যাওয়া, যেখানে আমি শুনেছি 3টে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বর্তমানে রাখা আছে, আর আমি এখন সেটাই দেখতে যাচ্ছি। ঝোরখালিতে একটা ছোট্টখাট্ট মার্কেটও বসে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিনেও নিতে পারো। ঝোরখালি বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ এবং পুনর্নির্বাসের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বাঘ ছাড়াও হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী এখানে দেখা যায়। পর্যটকদের জন্য সুন্দর ওয়াচ টাওয়ার এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে এখানে। ঝোরখালি সুন্দরবনের এক গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বন্যপ্রাণ সংরক্ষণ এবং পর্যটন একসঙ্গে বিকশিত হয়েছে। তো ফাইনালি কিন্তু যেটা হলো সেটা হচ্ছে বাঘ দেখতে পেলাম। হ্যাঁ, এটা একটা দুঃখ থাকবে যে সুন্দরবনের ডাইরেক্ট জঙ্গলও দেখা হলো না, কিন্তু ঝড়খালিতে যেখানে আসলাম সেখানে 3টে বাঘ ছিল, আর আমরা ফরচুনেট এনাফ ছিলাম যে 3টে বাঘই এই সময় ঘোরাফেরা করছে, আর যতটা পারলাম ক্যাপচার করলাম। যদিও বা এখানে কলকাতা চিড়িয়াখানার মতন অত কাছ থেকে বাঘগুলোকে দেখা যায় না, বেশ দূরেই থাকে এই বাঘগুলো, কারণ কি জেনারেলি এই বাঘগুলো অসুস্থ হয়, তাই আমার মনে হয় যাতে মানুষরা বেশি ডিস্টার্ব না করে তাই জন্যই আমাদেরকে এত দূর থেকে দেখতে হচ্ছে। বাট এনিওয়েজ, আফটারঅল বাঘেদের ভালো থাকার ব্যাপারটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাই হওয়া উচিত, কারণ কি বাঘের সংখ্যা প্রচণ্ড কম পুরো পৃথিবীতেই। তো যাই হোক, সমস্ত কিছুই ভালো মতন কাটলো, খুব ভালো একটা ট্রিপ কাটালাম, আর এই ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।